গত বছর নভেম্বর মাসে সবাই যখন স্বপ্ন বিক্রি করছে যে এই বুঝি গ্রেড 2 স্টাফ নার্সে ৬,০০০ বা ৬,৫০০ পোস্টে ভ্যাকেন্সি বেরোতে চলেছে, বা কেউ কেউ বলছে অলমোস্ট বেরিয়েই গেছে, ঠিক সেই সময়ই এই মনটাস্টিক প্ল্যাটফর্ম থেকে আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে এই ভ্যাকেন্সিটা হয়তো নাও বেরোতে পারে। তো আজকে 2024-এর মিড অফ দ্য এপ্রিলে দাঁড়িয়ে এটা বলার অপেক্ষা রাখছে না যে জল কোন দিকে গড়িয়েছে। যা হবার তো হয়েই গেছে, সেই নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। কিন্তু এই যে ডিলে হলো, তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তুমি একজন ক্যান্ডিডেট, তোমার ওপর কী প্রভাব পড়তে পারে, মানে এর কিছু ভালো গুণও থাকতে পারে বা আবার এর কিছু খারাপ গুণও থাকতে পারে। যেমন একটা কয়েনের দুটো পিঠ থাকে, সেরকমই হচ্ছে এই ডিলেটারও কিছু ভালো গুণও আছে, কিছু খারাপ গুণও আছে। তো আজকে আমরা মেইনলি এটা নিয়ে ডিসকাস করব। তার সাথে আমরা আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রবাবেল কবে এই ভ্যাকেন্সিটা বেরোতে পারে। এটা অবশ্যই প্রবাবিলিটি, মানে এটা কখনো শিওর নয়। আমি এশান্ত, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও শুরুর আগেই আমি বলে রাখি যে আমি বহুদিন পর আবার ক্যামেরার সামনে এসেছি, প্রবাবল 3 to 4 মান্থস পরে এসেছি। তার মেনলি দুটো কারণ রয়েছে, দুটোই আমার পার্সোনাল কারণ। তার মধ্যে ফার্স্ট কারণটা হচ্ছে আমি পিএইচডি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং সেটাতে আমি অ্যাডমিশন নিয়েছি পিএইচডি নার্সিংয়ে, এবং তার কোর্স ওয়ার্কটা চলছে। আর সেকেন্ড কারণ হচ্ছে আমার ছেলে, তোমরা সবাই তাকে চেনো, তো আশবিক হচ্ছে নতুন স্কুলে ভর্তি হয়েছে, সে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। তো বুঝতেই পারছো, একটা 2 বছরের বাচ্চাকে প্লে গ্রুপে ভর্তি করা এবং তাকে ওই স্ট্রেঞ্জার অ্যাটমসফিয়ারের সাথে অ্যাডজাস্ট করা, দুটোই হচ্ছে একজন মা হিসাবে আমার কাছে খুব টাফ কাজ ছিল। তো এই সমস্ত কিছুর কারণেই এই ডিলে। এবং তোমাদের অনেকেই হয়তো আমার চেনা জানা অনেকেই কোয়েশ্চেন করেছে, এমনকি কেউ ফোন করে জিজ্ঞাসা করেছে যে ম্যাম কেন এত দেরি হচ্ছে, আপনি কোনো ইনফরমেশান দিচ্ছেন না এই প্ল্যাটফর্মে। তো এইটাই হচ্ছে মেন ডিলের কারণ। তোমরা যারা হচ্ছে নার্সিংয়ে হায়ার এডুকেশন করতে চাও এবং ভাবছো যে পিএইচডি নার্সিং করবে বলে ভাবছো, তো তাদের এই সমস্ত কোয়ারি নিয়ে আমি একটা আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরও কাজে লাগবে, কারণ পিএইচডি নট আ জোক, এটার জন্য পড়াশোনা লাগে এবং অনেকগুলো ফেজের এক্সামিনেশান দিয়ে তারপরে হচ্ছে এক্সামিনেশান পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হয়। তো সেটা নিয়ে একটা ডিফারেন্ট সেশন করবো। এবার চলে আসছি আমাদের টপিকে, মেইন ফোকাস পয়েন্টে। তাহলে ডিলে তো হয়েই গেছে, তাহলে এরপর আমাদের মাথায় ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কবে বেরোতে পারে এই হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। জুনে যেহেতু পুরো ইলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই আশা করা যেতে পারে জুন বা জুলাইয়ের মধ্যে ভ্যাকেন্সি বের করা। আর যদি জুন বা জুলাইয়ের মধ্যে ভ্যাকেন্সি না বেরোয়, তাহলে সব থেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে আবার ওই নভেম্বরেই ভ্যাকেন্সি বের করা। আবার বলছি, এটা আমার পার্সোনাল মতামত এবং প্রবাবিলিটি। এখানে কোথাও কোনো হচ্ছে অফিসিয়াল বা হচ্ছে অফিসিয়াল মাধ্যম থেকে জেনেছি এরকম কিছু না। এটাও হতে পারে যে জুন জুলাই না বেরিয়ে আগস্টে বেরোলো, কিন্তু আমার মতে যে জুন জুলাই না বেরোইয়ে হয় জুন জুলাই বেরোতে পারে, নতুবা নভেম্বরে বেরোতে পারে। সে জুন জুলাই হোক বা নভেম্বর হোক, যখনই রিক্রুটমেন্ট বের হোক না কেন, যারা যারা অ্যাপ্লাই করবে তারা কি কি ফেস করতে চলেছে। যেহেতু ডিলে হলো, তাই এই রিক্রুটমেন্টের এগেনস্টে কোন কোন ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে সেটা আগে দেখে নিই। সেটা হলো 2022-এ যারা পাস আউট হয়েছে তারা তো সবাই অ্যাপ্লাই করছেই, কারণ তাদের হাতে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। সঙ্গে 2023-এও যারা পাস আউট হয়েছে তাদের হাতেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে এবং তারাও অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে তোমাদের যে কম্পিটিশানটা ছিল সেটা কিন্তু আরও বেড়ে গেল। ধরে রাখো অলমোস্ট ডাবল হয়ে গেল। যেহেতু টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটসটা বেড়ে গেল, সেহেতু আর একটা যে জায়গায় এফেক্ট পড়তে পারে সেটা হলো কাট অফ মার্কসে। কাট অফ মার্কস মোটামুটি আমরা দেখেছি বিগত 5 বছর ধরে একই টাইপের রয়ে গেছে, কিন্তু যে এবারে ডাবল নাম্বার অফ ক্যান্ডিডেট একসাথে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাচ্ছে, তাহলে
এটা এক্সপেক্ট করা যেতেই পারে যে কাট অফ মার্কস হতেও পারে যে 1 বা 2 করে বাড়তে পারে, তার বেশি বাড়ার সম্ভাবনা খুবই কম, ম্যাক্সিমাম 1 বা 2 বাড়তে পারে। যেহেতু কাট অফ মার্কস বাড়ছে, ক্যান্ডিডেট বাড়ছে এবং কম্পিটিশানও বাড়ছে, এই কম্পিটিশানের রিফ্লেকশনটা কোথায় দেখতে পাবে, সেটা হচ্ছে তোমরা দুটো ক্যান্ডিডেটের মধ্যে যে নাম্বারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা অনেকটাই কমে আসবে। দেখবে 0.01 বা 0.02 এগেনস্টে হয়তো 2-3টে ক্যান্ডিডেট রয়ে গেছে। তার সাথে সাথে যেহেতু আমাদের বেশি সংখ্যক ক্যান্ডিডেট এবং কম সংখ্যক সিট, তার জন্য ইন্টারভিউটাও কিন্তু টাফ হতে চলেছে, এটা কিন্তু এক্সপেক্ট করাই যায়। আমার পার্সোনাল ওপিনিয়ন, ইন্টারভিউ কিন্তু টাফ হতে চলেছে, কারণ এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এলিমিনেশনটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে। তাই আমি বলবো যে কবে রিক্রুটমেন্ট বেরোচ্ছে তার উপর ওয়েট না করে থেকে ইন্টারভিউয়ের জন্য তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো। ভালো ইন্টারভিউ দিতে গেলে কিন্তু একটা ভালো প্রিপারেশনের দরকার। এই হলো গিয়ে নেগেটিভ। তো নেগেটিভ দেখে আশাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ এর মধ্যে অনেক পজিটিভ গুণও রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে যারা 2023-এ পাস আউট ক্যান্ডিডেট, তাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসে গেল যে তোমরা 2024-এ জুন জুলাইয়ে বেরোক বা নভেম্বরে বেরোক, তোমরা কিন্তু তোমাদের যে সময়ে বেরোনোর কথা, মানে যে সময় তোমরা ভাবছো যে ইন্টারভিউয়ের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে বা ভেবে এসছো, সেই সময় কিন্তু তোমরা মোটামুটি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তাই তোমাদের জন্য কিন্তু কোনো ডিলে নয়, বরং তোমাদের জন্য সাপে বর হয়েছে। তার সাথে সাথে 2023 ছাড়াও 2022-এ যারা ক্যান্ডিডেট, যারা বসতে পারোনি, মানে রিক্রুটমেন্ট যেহেতু বেরোয়নি তাই তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদের হাতে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ঝুলি বেড়ে গেল। কারণ তোমরা এক্সপিরিয়েন্সের জন্য যেহেতু 1 বছর এক্সট্রা সময় পেলে, তাই এক্সপিরিয়েন্সের মার্কসটা কিন্তু বেড়ে যাচ্ছে তোমার কাছে। যেখানে 0.01 নাম্বারের কম্পিটিশন, সেখানে 1 নম্বর বাড়া মানেও কিন্তু অনেকটা বেড়ে যাওয়া। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে এতদিন ধরে যখন 6000 বা 6500 সিটের ভ্যাকেন্সি বের হয়, দেখা গেছে যে 50% যে মানে 50% ইউআর কোটার যে সিট থাকার কথা সেটা থাকে না। তার মেন কারণ হচ্ছে তার আগের বছরগুলোতে রিজার্ভ ক্যাটাগরিতে কিছু ব্যাকলগ সিট থেকে থাকে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে ইউআর এবং হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি মিলিয়ে কখনোই 50-50 হয় না। কিন্তু এবছর যেহেতু হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, তাই আশা করা যায় যে রিজার্ভ ক্যাটাগরিতে এই ধরনের সিট আর ভ্যাকেন্ট থাকবে না, বা থাকলেও খুব কম থাকবে। এবং যেটা রিফ্লেক্ট হবে পরের বছর যদি রিক্রুটমেন্ট বের হয়, তাহলে দেখবে যে ইউআর ক্যাটাগরি মোটামুটি 50% পেয়েছে সিট এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50% রয়েছে। তাই ইউআর সিটটা কিন্তু পরের বছরের রিক্রুটমেন্টে ইনক্রিজ করবে। এটা যদিও প্রবাবিলিটি, কিন্তু বা এটা হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি। এবং পুরো ডিলে থেকে যে জিনিসটা আমি সবথেকে বেশি পজিটিভ দেখতে পেয়েছি সেটা হলো এটা। এই হলো আজকের সেশন। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আজকের সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।